আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজ আমাদের এইচএসসি ইংলিশ ফর টুডে ক্লাস 3, যেখানে আমরা লেসন 3 শেষ করবো ইনশাল্লাহ। এর আগে আমরা লেসন 1 আর লেসন 2 শেষ করেছি। এগুলোর ভিডিও আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওগুলো করে আসতে পারো। আজ আমরা লেসন 3 পড়বো এবং ইউনিট 1 শেষ করবো আর কি ইনশাল্লাহ। লেসন 3 এটা মূলত টু উইমেন, দুজন মহিলাকে কেন্দ্র করে এটা বলা হচ্ছে। একজন হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা আর একজন হচ্ছে কল্পনা চাওলা। দুজনকে নিয়ে আমরা আজ পড়ব ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা এক্ষেত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা প্রিপারেশন নিব, তখন আমাদের প্রতিটা লাইনের যে ভোকাবুলারি রয়েছে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো রয়েছে, যে গ্রুপ ভার্বস রয়েছে এবং পাশাপাশি যে গ্রামাটিক্যাল রুল থাকে, এই গ্রামাটিক্যাল রুলগুলো তোমাকে ক্লিয়ার করে রাখতে হবে, যাতে টেক্সট বুক থেকে যে প্রশ্ন সেট করুক না কেন তুমি পারো। একটা বিষয় মাথায় রেখো, টেক্সট বুক থেকে সাধারণত সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন অ্যাড করবে না, মূলত এখানে গ্রামাটিক্যাল বিষয়গুলো অ্যাড করবে। কারণ তুমি যখন একটা প্যাসেজ পড়েছো, তুমি সেখানে যাবতীয় বিষয়গুলো খেয়াল করেছো কিনা তা মূলত তোমাকে পরীক্ষা করবে। এটা তুমি প্রশ্ন ব্যাংক খুললেই বুঝবে যে কী রকম প্রশ্ন তারা করে সেখানে। আমরা মূলত সেই আন্দাজে পড়াবো যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের একটা ভালো প্রিপারেশন হয় এবং এইচএসসির ইংরেজি প্রথম পত্রেরও যাতে একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। তাহলে চলো শুরু করি। এক্ষেত্রে লেসন 3-তে আমরা প্রথম বলা হচ্ছে টু উইমেন। আচ্ছা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। Valentina Tereshkova was born in a village in central Russia on 6 March 1937. আচ্ছা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা মূলত একটি গ্রামে জন্মগ্রহণ করেন। একটা বিষয় মাথায় রেখো, জন্মগ্রহণ করা অর্থে যখন কোনো একটা সেন্টেন্স তুমি প্রয়োগ করবে, তখন সেটা কিসে লিখতে হবে? প্যাসিভে লিখতে হবে। এটা অ্যাক্টিভে লেখা যায় না। এই ক্ষেত্রে এটা কিসে লিখতে হবে? প্যাসিভে। সেজন্য সবসময় ওয়াজ বর্ন ইউজ করে ওরা। সেজন্য একটা বিষয় মাথায় রাখবে, এটা যখন কোনো কেউ জন্মগ্রহণ করার অর্থে সবসময় কী করতে হয়? প্যাসিভে লিখতে হয়। সেজন্য এখানে বলা হচ্ছে ওয়াজ বর্ন ইন এ ভিলেজ। আচ্ছা, এরপরে যখন কোনো একটা ডেই থাকবে, মানে দিন থাকবে, দিন বা ডেট থাকবে, ডেট, কোনো একটা তারিখ থাকবে। ধরো এখানে যখন দিয়েছে সে 6 মার্চ জন্মগ্রহণ করে 1937 সালে, তো এই ক্ষেত্রে এই 6 মাস তো একটা ডেট, ঠিক আছে, একটা তারিখ। এর আগে সবসময় ডে এবং ডেট, এই দুটা জিনিসের আগে সবসময় কী বসবে? অন বসবে। অন অন বসবে। দেখো এখানে কী বসেছে? অন বসেছে। আমি আগেও বলেছি। তো এটা মনে রাখবে কীভাবে? মনে রাখবে দিদি, দিদি অন, দিদি ইকুয়াল কি? অন। এই দিদি অন দিয়ে মনে রাখবে, দিদি মানে ডেট, এর ক্ষেত্রে কী বসবে? অন বসবে। আচ্ছা, হার ফাদার ওয়াজ এ ট্র্যাক্টর ড্রাইভার অ্যান্ড হার মাদার ওয়ার্কড ইন আ টেক্সটাইল প্ল্যান্ট। এখানে একটা বিষয় মাথায় রেখো, এটা কিন্তু আগের কাহিনী বলছে, অর্থাৎ প্রিভিয়াস সময়ে রাখি। এক্ষেত্রে যখন আমরা অতীতের কথা বলি তখন কোন টেন্স ইউজ করি? ফার্স্ট টেন্স ইউজ করি। তাহলে এখানে কোন টেন্স ইউজ করেছে? ফার্স্ট টেন্স। সেজন্য হার ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার। যদি আমি এখন বলি তার পিতা এখন ট্রাক্টর ড্রাইভার, তাহলে কি বলবো? হার ফাদার ইজ এ ট্রাক্টর ড্রাইভার। কিন্তু যেহেতু এটা অতীতের কথা, সেজন্য আমরা কী করেছি? ওয়াজ করেছি। এবং যে সাধারণত সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে কী বসে? ওয়াজ বসে। আর এখানে যদি প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে এখানে কী বসতো? অয়ার বসতো। আচ্ছা, হার মাদার ওয়ার্ক ইন আ টেক্সটাইল প্ল্যান্ট। আচ্ছা, অ্যাট দ্য এজ অফ 8, মানে তার 8 বছর বয়সে, শি বিগান হার স্কুলিং। স্কুলিং শব্দের অর্থ কী বোঝাচ্ছে? মানে সে তার স্কুল করা আর কি। স্কুলিং মানে হচ্ছে কি? মানে সে স্কুলে যাওয়া আসে, স্কুলে যে একাডেমিক পড়ালেখা আছে তা সে 8 বছরে শুরু করে। বাট কিন্তু ডিড নট এনজয় ইট মাচ। সে এটাকে এনজয় করতে পারেনি। ওইখানে এটা আসলে উপভোগ করা বোঝাচ্ছে না, এখানে হচ্ছে মানে সে আসলে এই স্কুলিংটা চালিয়ে যেতে পারেনি, এই বিষয়টা বোঝাচ্ছে। শি লেফট দ্য স্কুল। সে স্কুল ছেড়ে দিয়েছিল উইথিন এ ফিউ ইয়ার্স, কিছু বছরের মধ্যে। কেন? এটা তোমরা আগের কনটেক্সট দেখলেই বুঝবে। তারা একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল, সে একজন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল, সেজন্য সে স্কুল কন্টিনিউ করতে পারেনি। মূলত এখানে দারিদ্রতাই হচ্ছে তার মেইন কারণ। আফটারওয়ার্ডস, তারপরে সে কমপ্লিটেড হার এডুকেশান, সেই এডুকেশন শেষ করেছে থ্রু ডিস্টেন্স লার্নিং। আচ্ছা, কোনো কিছু করা, কোনো কিছু দ্বারা বা কোনো কিছুর মাধ্যমে কোনো কাজ সম্পন্ন করাকে আমরা তখন থ্রু ইউজ করি। যেমন আমরা যদি বলি আমরা আমাদের ছবি আপলোড করি, আমরা আমাদের ফিলিংস এক্সপ্রেস করি কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস থ্রু ফেসবুক, উই গেট নিউজ থ্রু নিউজ পেপার। এভাবে আর কি। তাহলে উই ক্যান কন্ট্যাক্ট উইথ আদার্স থ্রু মোবাইল ফোন। এভাবে তুমি তোমার মতো করে সেন্টেন্স মেক করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেন্টেন্স মেকিংও আছে, তোমাকে দিয়ে দিতে পারে এই ওয়ার্ডটি এডুকেশান, বলবে যে এটা নিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। তাহলে এই ক্ষেত্রে এই টপিকগুলো লাগবে, মানে এই ক্ষেত্রে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা লাগবে আর কি। আচ্ছা,
শি বিকেম ইন্টারেস্টেড, সে ইন্টারেস্টেড হলো, বিকেম ইন্টারেস্টেড, কিসে ইন্টারেস্ট হলো, ইন প্যারাশুটিং, কোনো একটা ক্ষেত্রে বোঝাতে, কোনো একটা ক্ষেত্র বোঝাতে সেখানে ইন বসে, সেখানে কিন বসে, ইন বসে, কোনো একটা ক্ষেত্র বোঝাতে সবসময়। দেখো তাহলে এক্ষেত্রে যেমন এখানে সে প্যারাশুটিংয়ে কী হয়েছে, ইন্টারেস্টেড হয়েছে, সেটা আমরা কী বসে, ইন্টারেস্টেড ইন। আর এক্ষেত্রে ইন্টারেস্টেড ইন এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা মাথা রাখতে হবে, ইন্টারেস্টেড ইন। আচ্ছা, প্যারাশুটিং ফ্রম এ ইয়াং এজ অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং, সে স্কাই ডাইভিংয়ের উপর প্রশিক্ষণ নিয়েছিল আর কি, অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ 22, মানে সে তার 22 বছরের প্রথম জাম্প দেয় অন, এই দেখো একটা জিনিস আমি বলেছিলাম, যখন ডেট বসবে, কোনো একটা ডেট তারিখ বসবে, তখন এরা কি বসবে, অন বসবে, এরা কি বসবে, অন। আমি এগুলো বারবার বলছি যাতে মনে এসে যায়, ঠিক আছে। এখানে কি বসেছে, অন বসেছে, এগুলো প্রেপোজিশনে বেশি গুরুত্বপূর্ণ। প্রেপোজিশন বলতে তোমার এইচএসসির যে প্রেপোজিশন রয়েছে সেটা, এবং অ্যাডমিশনের যে প্রেপোজিশন রয়েছে সেটা। আমরা অনেকে প্রেপোজিশনকে প্রিপোজিশন ইউজ করি, আমিও ব্যক্তিগতভাবে অনেকবার বলে ফেলি ভুলে, কিন্তু আসলে এটার উচ্চারণ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন এভাবে। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং, কোনো একটা ক্ষেত্র বোঝাতে কী বসে, ইন বসে। আচ্ছা, এটা তার স্কাই ডাইভিংয়ে তার দক্ষতা ছিল, এক্সপার্টাইজ মানে আসলে এখানে দক্ষতা বোঝাচ্ছে। লেট টু হার সিলেকশন এজ এ কসমোনট, আচ্ছা মানে তার যে স্কাই ডাইভিংয়ের যে দক্ষতা ছিল সেটা তাকে সাহায্য করেছে কসমোনট হিসেবে সিলেক্টেড হতে। এখন অনেকেই ওয়ার্ডটাকে নিয়ে একটু কনফিউশনে থাকবে। আমরা বলি যখন আমেরিকা থেকে কোনো একটা মহাকাশচারী হয় তখন সেটাকে আমরা বলি অ্যাস্ট্রোনট, এটা তোমরা ফিল্মে দেখেছো বা বিভিন্ন জায়গায় এটা আমরা বেশিরভাগই এটা সম্পর্কে কমন, অ্যাস্ট্রোনট। যখন রাশিয়া থেকে কেউ মানে মহাকাশচারী হয় তখন তাকে বলে কসমোনট, তাকে কি বলে, কসমোনট। সেজন্য ও ছিল কোথায়, দেখো ও ছিল রাশিয়ার, সেজন্য ওকে কি বলা হচ্ছে, কসমোনট। বুঝছো, এগুলো মাথা রাখতে হবে। আর আমেরিকাতে হলে তখন আমরা কি বলি, অ্যাস্ট্রোনট। আচ্ছা, আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিনের যে যাত্রা সফর ছিল তারপরে, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961। আচ্ছা, যখন দেখবে এরকম একটা নাউন সম্পর্কে অথবা কোনো একটা নাউন সম্পর্কে বা প্রনাউন সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছে তখন সেটাকে আমরা কী বলবো, অ্যাপোজিটিভ। আচ্ছা, এরপর দেখি দ্য সোভিয়েত ইউনিয়ন। এখানে সোভিয়েত ইউনিয়ন কি, সোভিয়েত ইউনিয়ন মূলত কয়েকটা রাষ্ট্র মিলে একটি ইউনিয়ন ছিল, এটা বর্তমানে ভেঙে গেছে, সম্ভবত 1991 ভাঙে, আমার শিওর না ডেট। তখন ওরা একতাবদ্ধ ছিল, এখন তখন সেটাকে বলা হতো সোভিয়েত ইউনিয়ন। ডিসাইডেড টু সেন্ড এ ওম্যান ইন স্পেস, 2+ যখন ভার্ব বসে তখন 2+ যখন ভার্ব বসবে তখন সেখানে ভার্বে কি বসবে, একদম বেস ফর্মটা বসবে। তুমি সেখানে এস বাই এস বা এনজি বা ফার্স্ট ফর্ম বা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কিছু অ্যাড করতে পারবে না, সেখানে জাস্ট বেস ফর্মটা বসিয়ে দিবে। এবং আচ্ছা, তাহলে ইউরি গ্যাগারিনের যে সফর ছিল সেই সফরটা শেষে সোভিয়েত ইউনিয়ন মানে ডিসিশন নিল যে তারা একটা প্রথম ওমেন ফেটাবে কোথায়, স্পেসে। এই তো এখানে একটা বিষয় খুব পর্যবেক্ষণের বিষয় এগুলো আসলে। একটা বিষয় দেখো, ওমেন যখন আমি বলেছি তখন দেখো ওমেনে কি রয়েছে, রয়েছে, ওমেনে কি রয়েছে, রয়েছে, এটা আমি প্রথম বলতে চাইছিলাম, পরে এরকম একটা ওয়ার্ড জন্য আমি অপেক্ষা করছিলাম। ওমেন, এখানে কি রয়েছে, রয়েছে। আচ্ছা, যখন আমি এখানে 2 ওমেন বলেছি তখন এখানে ই কেন সেটা বলো আগে, এখানে ই কেন। দেখো আমরা যখন 2 ওমেন বলছি এখানে ই বসিয়েছি, যখন 1 ওমেন বসিয়েছি বসিয়েছি। এখন এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে যখন একজন মানে সিঙ্গুলার বোঝাবে তখন সেখানে আমরা কী বসবো, বসাবো ওমেন। আর যখন একের অধিক মহিলা বোঝাবে, ওমেন বোঝাবে, তখন আমরা কী বসাবো, ই বসাবো, তখন কী বসাবো, ই। এটা মনে রাখার উপায় কি, দ্বারা হচ্ছে একটি, আমরা বাংলায় বলি না একটি বা একজন, আমরা বললাম দিয়ে একজন, একজন হলে কি বলি, ওমেন, এভাবে। আচ্ছা, তাহলে এতটুকু তো ক্লিয়ার আসলে, মানে দ্বারা একজন বোঝাবে এবং একজন বোঝালে আমরা ম্যান ইউজ করবো, মানে এন ইউজ করবো। এগুলা দিয়ে দাও অনেক সময়, তাই এগুলো বলে রাখছি। আচ্ছা, তাহলে এবারে এখানে আরেকটা বিষয় আসে, আসলে এগুলো বলতে গেলে ভাই অনেক অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু তোমরা বিরক্ত হয়ে যাবে বলে আবার ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যায়, বলবে যে একটা ছোটো প্যাসেজ এখানে এতগুলো তথ্য বের করতেছে, কিন্তু আসলে ভাই বের করতে ইচ্ছে করে, কারণ যদি বিস্তারিত জানো তাহলে বেটার, তোমাকে কোনো ইউনিভার্সিটি কোয়েশ্চেন আটকাতে পারবে না, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। তাই আমি একটু বিস্তারিত বলছি, তোমরা করিও না, ঠিক আছে, এগুলো খাতায় নোট করে নিও যা দরকার হয়।
দ্বারা যখন এরপরে আমি এটা আগেও বলেছি, তাও একবার বলছি, যখন এটা হচ্ছে কি আর্টিকেল, এটাকে ডিটারমিনার বলে মডার্ন গ্রামারে। এখন এই ডিটারমিনারের পরে যখন আর্টিকেলের পরে, মনে রাখো আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড বসবে তখন আমরা সেটা কী বলবো, নাউন বলবো। এখন এটা লাইনটা পুরোটা তোমাকে তুলে দিয়ে বলতে পারে ওমেন এটা কোন নাউন, ওমেন এটা কি, সরি কোন পার্টস স্পিচ, তখন তুমি কী বলবে, নাউন বলবে, এই আর কি। এটা সহজ বিষয় ছিল। আর ক্ষেত্র বোঝাতে ইন বসে, আবার ইন বসেছে স্পেস। আচ্ছা, অন আবার তারিখ বসেছে, সেন তারিখের আগে বসেছে অন 16 February 1962 proletaria Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants. এই লাইনটা, এই যে লাইন দেখছো, এটা এই পুরো লাইনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23 সেশনে চলে এসেছে। এই পুরো লাইনটা আমি বলেছি না, লাইনগুলো থেকে দিয়ে দিবে, তোমরা এটা প্রশ্নময় খুলে পাবে। আচ্ছা, প্রোলেটারিয়া এটা শব্দের অর্থ কী সেটা বলি। প্রোলেটারিয়া অর্থ হচ্ছে মানে ওয়ার্কিং ক্লাস, এটার একটা সিনোনিম পেয়েছি আমি, এটা হচ্ছে ওয়ার্কিং ক্লাস। মানে আসলে সে এখানে দারিদ্র্যও বোঝাচ্ছে, আবার সে টেক্সটাইল প্ল্যান্টও কাজ করতো, ওই বিষয়টাও বোঝাচ্ছে। তাহলে এখানে প্রোলেটারিয়া দ্বারা আমরা কী বুঝবো, ওয়ার্কিং ক্লাস। এখানে মিডল ক্লাস বোঝাচ্ছে আর কি, তো এটা আমরা কী বলবো, ওয়ার্কিং ক্লাস, এটা সিনোনিম। ভ্যালেন্তিনা তেরেস্কোভা, এটা আবার এসেছে, এটা আবার বোর্ডও প্রশ্ন এসেছে প্রোলেটারিয়া সিনোনিম খুঁজে। ওয়াজ সিলেক্টেড, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে দেখো, আমরা কেউ নিজেকে নিজে সিলেক্ট করি না, আরেকজনের দ্বারা সিলেক্ট হই। এবং আরেকজনের দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে তখন আমরা সেখানে প্যাসিভ ভয়েস ইউজ করি। তাহলে এখানে ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, যেহেতু সে আরেকজনের দ্বারা সিলেক্ট হয়েছে, সেজন্য আমরা এখানে কী করেছি, প্যাসিভ ইউজ করেছি। ফর দিস প্রজেক্ট ফ্রম অ্যামাং কখন ইউজ করি, বিটুইন কখন ইউজ করি, বিটুইন আর অ্যামাং কখন ইউজ করি বলি। বিটুইন যখন দুইজন বোঝাবে, যখন কয়জন বোঝাবে, দুইজন। আর অ্যামাং কখন, যখন দুইজনের অধিক যখন বোঝাবে তখন কি, অ্যামাং। তাহলে বিটুইন হলো কয়জন, দুইজন। আর অ্যামাং কখন বসবে, দুইজনের অধিকের ক্ষেত্রে। তাহলে এখানে ছিল 400 জনের অধিক, তাহলে আমরা এখানে বিটুইন বসাবো নাকি অ্যামাং বসাবো, অবশ্যই অ্যামাং। তেলেস্কোপ হ্যাড টু আন্ডারগো a series of training, কোনো কিছু করার বাধ্যবাধকতা বোঝাতে মূলত আমরা এখানে এম টু, আর টু, ইস টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ইউজ করি। এগুলো পরে বারবে কি বসে, বেস ফর্ম বসে, এগুলো আগে বলছি আমি, তাই বলছি না আর। দ্যাট ইনক্লুডেড, এই ট্রেনিংগুলো ছিল, এগুলো পড়ার দরকার নেই, তবে একবার পড়িয়ে দিই। ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 parachute jumps, pilot training in MiG-15 UTI jet fighters. আচ্ছা, এগুলো থেকে একটা ফ্লো চার্ট দিতে পারে, মানে যদিও দিবে না, এত সহজ দিবে না, মানে সিরিজ অফ ট্রেনিংয়ের একটা ফ্লো চার্ট লেখো, তখন তুমি একটা লিখে দিবে আর কি, এগুলো দিবে না সাধারণত। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ, আবার দেখো দ্য সাকসেসফুল লঞ্চ এটা কি, নাউন। সাকসেসফুল এটা কি, অ্যাডজেক্টিভ। দা এটা কি, ডিটারমিনার। এগুলো গোল্ডেন রুল, এগুলো মনে রাখতে হয়, এগুলো বারবার দরকার হয়। of the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, মানে 14 জুন 1963 সালে বোস্টক 5-এর যে সাকসেসফুল লঞ্চ ছিল, তারপরে তেরেস্কোভা বিগান প্রিপারিং ফর হার ওন ফ্লাইট, মানে সে তার নিজের ফ্লাইটের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলো। অন দ্য মর্নিং, যে বলেছিলাম যখন ডে বসবে, কি বসবে, ডে বসবে, তার আগে কি বসে, অন বসে, তাহলে দিন মর্নিং, দিন এবং দিনের অংশভাগ। আরেকটা বিষয় মনে রাখবে, দিন আর দিনের কি অংশ বোঝালে, যেমন মর্নিং, একটা দিনে কি থাকে, মর্নিং থাকে, নুন থাকে, আফটারনুন থাকে, এইগুলোর ক্ষেত্রে যখন কি বসবে, অন বসবে। তেরেস্কোভ অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট সোলোভিয়া ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুট, মানে তারা 16 জন কি ছিল, তার ব্যাকআপ কসমোনট, মানে তার সহায়ক হিসেবে যে সোলোভিয়া ছিল, সে এবং সোলোভিয়া দুইজনে স্পেস ক্রাফটে পড়েছিল, স্পেস স্যুট পরেছিল, এবং তাদেরকে স্পেস শাটল লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয় বাই এ বাস। আফটার, মনে রাখবে একটা প্র্যাপোজিশন বসেছে, ধরো একটা প্র্যাপোজিশন বসেছে, এরপরে যখন ভার্ব বসে, ভার্বটা কি হয়ে যায়, আইএনজি হয়, এটা রাইট ফর্মসে ভার্ব পারবে, তার প্র্যাপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে আফটার বসেছে, আফটারের পরে কি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে গেছে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, শি ওয়াজ সিলড ইনসাইড বস্টক 6, তাকে বস্টক 6-এর আন্ডারে মানে সিল করা হলো আর কি। ফিনিশিং অ্যাট 2 hour কাউন্টডাউন, বস্টক 6 লঞ্চ ফল্টলেসলি, মানে 2 ঘন্টার কাউন্টডাউন শেষে বস্টক 6 কি হলো, ফল্টলেসলি লঞ্চ হলো। আচ্ছা, এত গেল। যদিও তেরেস্কোভ এক্সপিরিয়েন্সড নশিয়া, এই নশিয়া ওয়ার্ডটা আমাদের সেশনের আগে সেশন সম্ভবত এই ওয়ার্ডটা স্পেলিং এসেছে,
নসিয়া এটা না, হ্যাঁ আমার মনে আছে এটা 22 সেশনে সম্ভব এসেছিল সম্ভবত। এই নসিয়া এটা মাথায় রাখতে হবে। নসিয়া এটার স্পেলিং এটা এসেছে। নসিয়া মানে কি, নসিয়ার এটা একটা সিনোনিম হচ্ছে বমিটিং। বমিটিং, বমিট মানে বমি করতে চেয়েছিল এরকম আর কি, বমিটিং। আর নসিয়ার স্পেলিং এসেছিল বানানটা। তাহলে এখানে প্রতিটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো যাদের ডাবির স্বপ্ন আছে আর কি। ছবির জন্য সাধারণত ইংলিশ ফার্স্ট পেপার দরকার হয় না, সেখানে লিটারেচার দরকার হয় একটু ভিন্ন স্টাইলের আর কি। কিন্তু ঢাকার জন্য এটা দরকার হয়, এটা আসলে পড়তেই হবে এরকম আর কি। আচ্ছা, ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট। তেরেস্কো বা মূলত নসিয়া এক্সপ্লেন করে এবং ফিজিক্যাল কিছু মানে শারীরিক কিছু খারাপ লেগেছিল সে ফ্লাইটে। সে অরবিটে দ্য আর্থ 48 টাইমস, 48 বার সে পৃথিবীর অরবিটে মূলত ঘুরেছে এবং স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস, এবং সেই স্পেসে 3 দিন থাকে আর কি। উইথ এ সিঙ্গেল ফ্লাইট শি লকড মোর ফ্লাইট টাইম দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্য ডে। মানে সেই দিনের আগে যতগুলো আমেরিকান অ্যাস্ট্রোনট ছিল ওরা যতদিন না ঘুরেছে তার পুরাকে যোগ করলেও টেলিস্কোপ যতদিন ইয়াতে ছিল, স্পেসে ছিল, সেটা সমান হবে না। টেলিস্কোপ অলসো মেনটেইনড এ ফ্লাইট লগ। আবার এখানে দেখো গোল্ডেন রুলটা আবার এসে যায়। আচ্ছা, সে একটা ফ্লাইট লগ মূলত মেনটেন করে, একটা মানে একটা লগ আর কি, যেখানে সে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখে। অ্যান্ড টুক ফটোগ্রাফস, বিভিন্ন ছবি তুলেছে অফ দ্য হরিজন হুইচ অয়েল লেটার ইউজ টু আইডেন্টিফাই, এটা ভালো করে বুঝছে, অ্যারোসেল। আচ্ছা, অ্যারোসেল লেয়ার্স উইথিন দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, মানে অনেক কাজে আসে তাহলে তার ফটোগ্রাফগুলো। Vostok 6 was the final Vostok flight, and তাহলে Vostok 6 ছিল তার ফাইনাল Vostok flight and was launched 2 days after Vostok 5, মানে Vostok 5 এর 2 দিন পরে Vostok 6 লঞ্চ হয়েছিল, which carried Valery by Baikonur into a similar orbit for 5 days. আচ্ছা, মানে ব্যালেরিও সে একই জায়গায় 5 দিন মানে একই অরবিটে ছিল আর কি। ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোবা, 3 ঘন্টা পরে সেখানে ল্যান্ড করে। টু ব্যাসেলস, এখানে ব্যাসেল বলা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট শব্দ, এটা মাথায় রেখো। ব্যাসেলস এটা হচ্ছে স্পেস ক্রাফট বোঝায়। ব্যাসেলস দ্বারা কী বোঝাচ্ছে, এখানে স্পেস ক্রাফট বোঝাচ্ছে, স্পেস ক্রাফট। অ্যাপ্রোচ ইচ আদার উইথিন 5 কিলোমিটার্স অ্যাট ওয়ান পয়েন্ট, মানে তারা এমনভাবে কাছাকাছি চলে আসছিল যে তাদের মধ্যে ডিস্টেন্স ছিল শুধু 5 কিলোমিটারে। ফ্রম স্পেস টেলিস্কোপ কমিউনিকেটেড উইথ বাইকোভস্কি, কী নাম এগুলা। আচ্ছা, এরপরে দেখি, মানে তেরেস্কোভা মূলত বাইকোভস্কির সাথে কমিউনিকেট করে। অ্যান্ড দ্য সোভিয়েত লিডার খুরুশ্চেভ বাই রেডিও, এবং সোভিয়েত লিডার নাম যেটাই হোক, মানে ওনার সাথে কী করেন, যোগাযোগ করেন। যদিও তাদের নাম একটু আমাদের থেকে অট লাগছে, কিন্তু তাদের দেশে এগুলো, ওদের কাছে এগুলো অট লাগার কথা না। ওদের কাছে এগুলো আছে কি হয়তো প্রিমিয়াম নাম হবে এরকম আর কি। তবে ওদের মতো সাহসী, এত সাহসী কেমন হয়, মানে জীবন আর মৃত্যুর মূলত ওরা সন্দিহানে ছিল, কারণ কোনো নিশ্চয়তা নেই যে তারা আবার ফিরে আসতে পারবে, কারণ তখনকার সময়ে আসলে অত উন্নত ছিল না। তবে আমার মনে হয় তখনকার সময়ে উন্নত না হয়েও ওদের সফলতা বর্তমান সময়ের চেয়ে বেশি। আচ্ছা, এরপরে দেখি, মাস লেটার ইন 1977, মনে রাখবে কোনো একটা সাল আসলে সালের আগে কি বসে, ইন বসে। তেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি। আফটারওয়ার্ডস শি টার্ন টু পলিটিক্স। টার্ন টু, এটা মনে রাখবে, টার্ন টু এটা প্রেপারেশন। টার্ন টু পলিটিক্স, সে পলিটিক্সে কী করে জয়েন করে। ডিউরিং দ্য সোভিয়েত রেজিমে শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স। আচ্ছা, এখানে একটা গ্রামাটিক্যাল রুল রয়েছে, এটা আমি আগেও বলেছি। ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা বসবে সেই নাউনটা কী হয়, প্লুরাল হয়। তাহলে এখানে ওয়ান অফ দ্য প্রাইম মেম্বার্সে কী হবে, প্লুরাল হবে সবসময় এটা। ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েট। আচ্ছা, নাও দিস লিভিং লেজেন্ড, মানে লিভিং লেজেন্ড দ্বারা কী বলছে, মানে তিনি এখনও জীবিত রয়েছেন। দ্য লিভিং লেজেন্ড ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ রাশিয়ান লেজিসলেচার, মানে তিনি এখন পলিটিক্সে জয়েন করেছেন, তো সেখানে তিনি একজন মেম্বার। অন হার 17th বার্থডে 70তম জন্মদিনে, হোয়েন শি ওয়াজ ইনভাইটেড বাই রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন, তিনি যখন ভ্লাদিমির পুতিন দ্বারা দাওয়াত পেয়েছিলেন, তিনি এক্সপ্রেস করেছিলেন হ্যার ডিজায়ার, তার ইচ্ছা টু ফ্লাই টু মার্স, তিনি মঙ্গল গ্রহ যেতে চান। ইভেন ই ফর এ ওয়ান ওয়ে ট্রিপ, মানে তিনি বলেছিলেন যে তিনি মঙ্গল গ্রহ যেতে চান, এবং তাও ওয়ান ওয়ে ট্রিপ, অর্থাৎ ধরো এখান থেকে রকেটটি ছাড়া হবে, রকেটটি ধরো এখানে মঙ্গলে পৌঁছলো, তিনি থাকলেন বা চলে আসতে যাচ্ছেন, চলে আসার কোনো রাস্তা থাকবে না।
যদি এখানে নিশ্চিত মৃত্যু রয়েছে, তবে তিনি মৃত্যুকে আলিঙ্গন করতে চান নতুন কিছুর জন্য। কিন্তু আমাদের এখানে কি হয়, আমাদের এখানে কোনো কেউ যখন নতুন কোনো কিছু শুরু করে, আমরা শুরু করি তাকে নিয়ে ট্রোল করা। বিষয়টা আসলেই খারাপ। এখানে এটা যদি আমাদের দেশে হতো, এখানে শুধু হা হা পড়তো, হা হা, এই বয়সেও মঙ্গল গ্রহে যেতে চায়। কিন্তু আসলে ওদের জানার আগ্রহটা বেশি, আমার মনে হয় আর কি, ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভা আমরা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এখান থেকে এগুলো একটু ভালো করে দেখি না, যা যা বলছি যে গ্রামার রুলগুলো আসবে। কল্পনা চাওলা, প্যাথেটিক স্টোরি, আমার থেকে অনেক প্যাথেটিক লেগেছে। কল্পনা চাওলাটাও বেশি বড় নয়, চলো শেষ করে ফেলে আজকে। কল্পনা চাওলা হচ্ছে চাওলা ওয়াজ বর্ন, এখানে প্যাসিভ ইউজ করেছে ইন কর্নাল ইন্ডিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। সে কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং এট লোকাল স্কুল, মানে সে এখানে একটা লোকাল স্কুলে তার স্কুলিংটা সে কমপ্লিট করে আর কি। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমেন অ্যান্ড সেকেন্ড পার্সন ইন স্পেস, তিনি হলেন প্রথম ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে এমন মহিলা, এবং মহাকাশে যাওয়া দ্বিতীয় মহিলা আর কি, যারা মানে মহাকাশে গিয়েছিল এরকম, সে প্রথম ইন্ডিয়ান বর্ন ওমেন। আফটার গ্র্যাজুয়েটিং, আবার আফটারের পরে দেখেছে আইনজি বসেছে, এখানে একটা যদি বসে হোয়াইল বসে, এটার পরে আইনজি বসে। ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে চাওলা মুভ টু ইউনাইটেড স্টেটস ইন 1982। সে 1982 সালে সে ইউনাইটেড স্টেটস মানে আমেরিকাতে চলে যায়। বসেছে সালের আগে কি বসে, বসে। সে অবটেইন হার মাস্টার্স ডিগ্রি, সে মাস্টার ডিগ্রি অর্জন করে ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে সে মাস্টার্স ডিগ্রি অর্জন করে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাসে সে মাস্টার্স ডিগ্রি অর্জন করে কী বিষয়ের উপর, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর। লেটার শি হার পিএইচডি পূর্ণরূপ কে জানো বলো তো একটু, এটা একটা পূর্ণরূপ রয়েছে। পিএইচডি পূর্ণরূপ যে জানো সে কমেন্ট করবে, আমি বলবো না, ঠিক আছে, এটা কমেন্ট করে দেখি, মানে সে শেষ পর্যন্ত এতটুকু ছিল। আসলে ভিডিওর এতটুকু পর্যন্ত যে থাকবে, আমি মনে করি স্যার আসলে ধৈর্য অনেক বেশি, কারণ এতগুলো পড়া আসলে মাথায় নিয়ে আবার সে এতটুকু শেষ পর্যন্ত থাকা আসলে টাফ। ইনশাল্লাহ তোমার একটা ভালো গিয়ে আছে, ক্যাপাবিলিটি আছে, ইনশাল্লাহ ভালো করবে সামনে অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, পিএইচডি পুনরটা দেখিও, এরপরে দেখি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো। ইউনিভার্সিটি অফ কলোরাডোতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারের উপর সে পিএইচডি মানে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে। ডিটারমাইন মানে দৃঢ়, ডিটারমাইন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইফ দ্য ফেস অফ দ্য স্পেস শাটল চ্যালেঞ্জার ডিজাস্টার অন 28 জানুয়ারি 1986। মানে 1986 সালে একটা স্পেস শাটল চ্যালেঞ্জার ডিজাস্টার হয়েছিল, যেখানে মূলত 7 জন ক্রু মেম্বার মারা গিয়েছিল। সেটা হওয়ার পর মূলত আমেরিকাতে একটা বিরাট গিয়া হয়েছিল, মানে এটা মানে বিরাট বিষয় না, 7 জন মারা গেল এই একটা ডিজাস্টারে। সেটা হওয়ার পরও সে অ্যাস্ট্রোনট হওয়ার ইচ্ছা রেখেছিল, মানে তার ইচ্ছা ছিল আমি অ্যাস্ট্রোনট হবো, 7 জন মারা যাক বা 7 লক্ষ মারা যাক, সমস্যা নাই, যদিও সেখানে জীবনের ঝুঁকি ছিল। আচ্ছা, চাওলা জয়েন নাসা ইন 1988, সে 1988 সালে মূলত নাসা জয়েন করে। শি বিগান ওয়ার্কিং এজ এ ভাইস প্রেসিডেন্ট, সে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মানে কাজ করা শুরু করে। সি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স সিএফডি, সেখানে সে সম্পন্ন করে রিসার্চ অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এতটুকু তো বোঝার কথা, এখানে গ্রামাটিক্যাল রুল পাচ্ছি না তাই বলছি না আর কি। ইন 1991 শি গড ইউএস সিটিজেনশিপ, সে আমেরিকান নাগরিকত্ব পেয়ে যায়, অবশ্যই পাবে। আমেরিকা কী করে, যাদের মানে যে মানুষগুলো আসলে একটা পটেনশিয়াল রয়েছে তাদেরকে ওরা নাগরিকত্ব দিয়ে দেয়, এটা আর কি, ওরা আসলে বুদ্ধিমান রয়েছে। আচ্ছা, শি গট ইউএস সিটিজেনশিপ অ্যান্ড স্টার্টেড হার ক্যারিয়ার অ্যাজ এ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995, মানে নাসার অ্যাস্ট্রোনট হিসেবে সে জয়েন করে। শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট, সে তার ফার্স্ট ফ্লাইটের জন্য সিলেক্ট হয় ইন 1996 সালে সে ফার্স্ট ফ্লাইটের জন্য সিলেক্টেড হয়। সি স্পোক ফলোইং ওয়ার্ডস হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ওয়েটলেসনেস অফ স্পেস, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা, মানে অসম্ভব সুন্দর একটা ওয়ার্ড। এটা অনেকে ফেসবুকের বায়োতেও দিতে পারো অথবা ক্যাপশনও দিতে পারো। এটা হচ্ছে কি, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, এটা হচ্ছে মানে তোমার পরিচয় কী দেয়, তোমার পরিচয় মূলত তোমার ইন্টেলিজেন্স। তোমার ইন্টেলিজেন্স নেই, দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং। তোমার ইন্টেলিজেন্স আছে, দ্যাট মিনস ইউ হ্যাভ সামথিং। তাহলে এই ক্ষেত্রে ইন্টেলিজেন্সে মূলত একটা মানুষের কি মানে পরিচয় দেওয়ার মতো একটা বিষয় আর কি। মানে কীরকম আমি বলি, একটা মানুষ আর আরেকটা মানুষের মধ্যে পার্থক্য কী দিয়ে হয়। হ্যাঁ, অনেকে বলতে পারে অনেক অনেক ফ্যাক্টরস থাকে, তবে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো জ্ঞান, ইন্টেলিজেন্স, আকল। এই ইন্টেলিজেন্সের মূলত একটা মানুষ আর একটা মানুষ থেকে কী হয়, পার্থক্য সৃষ্টি হয়। সেজন্য যাদের ইন্টেলিজেন্স বেশি, দেখবার যে ইতিহাস তাদেরকেই সবচেয়ে বেশি গ্লোরিফাই করে। ইতিহাস তাদেরকে গ্লোরিফাই করে না যাদের আসলে ইন্টেলিজেন্স ছিল না, এটাই।
এরপরে দেখি she had traveled 10.67 million miles, সে 10.67 million miles ট্রাভেল করে, as many as 252 times around the world, যেটা আসলে পৃথিবীতে 252 বার ঘোরার মতো। আচ্ছা, her first space mission began on sorry began on 19 November 1997 with 6 other astronauts on the Space Shuttle Columbia. On her first mission that lasted for 15 days, 16 hours, 34 minutes and 4 seconds, she traveled 6.5 million miles. এটা তো বুঝেছো, শি ওয়াজ রেসপন্সিবল ফর প্রেপোজিশনের পরে অনেকটা বার বসলে এটা কি হয়, আইএনজি হয়, ফর ডিপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট হুইচ হাউএভার ম্যালফাংশন, যেটা আসলে কি সমস্যা হয়েছিল, ম্যালফাংশন মানে হচ্ছে কাজ না করা কোনো একটা জিনিস, কোনো একটা মেকানিক্যাল জিনিস আর কি, নেসেসিটিং স্পেস ওয়ার্ক, যেটা আসলে একটা স্পেস ওয়ার্ক দরকার ছিল, বাই ইনস্ট্রং স্কাউট অ্যান্ড ট্যাকোডোই টু অফ হার ফেলো স্টোনার্স টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট। তাহলে এই ক্ষেত্রে স্যাটেলাইট স্পেলিংটা দেখতে হবে, এটা গুরুত্বপূর্ণ স্পেলিং, স্যাটেলাইট, তারপর কি হবে, লাইটটা বসবে আর কি। আর রিট্রাইভ মানে হচ্ছে মূলত পুনর্জীবন করা, মানে কোনো একটা জিনিসকে আবার কোনো একটা জিনিস ধরো নষ্ট হয়ে গেছে, তাকে তুমি আবার ঠিক করে আবার জীবন নিয়ে আসা আর কি, ওরকম আর কি। ইন 2000 শি ওয়াজ সিলেক্টেড ফর সেকেন্ড স্পেস মিশন STS-107, সে তার সেকেন্ড মিশনের জন্য মূলত সিলেক্টেড হয়। দ্য মিশন ওয়াজ রিপিটেডলি ডিলেড ডিউ টু শিডিউলিং কনফ্লিক্টস অ্যান্ড টেকনিক্যাল প্রবলেমস, এটাকে আবার পোস্টপোন করে দেওয়া হয় আর কি। ধরো আজকে একটা ডেট ছিল, আমি বললাম আজকে হবে না, আরও কয়েকদিন পর হবে, এটা হচ্ছে পোস্টপোন করা, এটা শিডিউল করে দিয়েছিল কেন, কিছু কনফ্লিক্ট মানে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য। আমি যখন ভিডিওটা করছি আসলে আমি পুরো রুমের ফ্যান সহ বন্ধ করে আমি এখানে করছি, যাতে তোমাদের আওয়াজের সমস্যা না হয়। আশা করি তোমরা স্পষ্ট আওয়াজ পাচ্ছ, এবং আমি আমার আসলে চেষ্টা করছি এখানে। আসলে তোমরা যখন অ্যাডমিশন সিজনে যাবে দেখবা যে বেশিরভাগ কোচিংয়ে তোমাকে গ্রামার পড়াচ্ছে, গ্রামার উপর পরীক্ষা নিচ্ছে, কিন্তু ইংলিশ ফর টুডে এই বইটা ধারা কাছেও নেই, এবং শেষ টাইমে হয়তো একটা ম্যারাথন ক্লাস দিয়ে তোমাকে এটা পুরোটা একটু দেখাই দিবে আর কি। কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখানে হয়, গ্রামার থেকে প্রশ্ন কয়টা হয় ভাই। তো এই জিনিসটা আমি চেষ্টা করছি যাতে তোমাদের এই সমস্যাটা না হয়, আমি সম্পূর্ণ ফ্রিতে, যাতে সবাই করতে পারো সম্পূর্ণ ফ্রিতে আমি করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা ভিডিও দেখছো ভিডিওটা শেয়ার করে দাও, ট্রাই করিও, আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দিই আর কি। তাহলে আমরা আরও এগিয়ে যাইতে পারবো আর কি, আরও নতুন আইডিয়া আনতে পারবো, নতুন ভিডিও আনতে পারবো। আচ্ছা, তাহলে এরপরে দেখি। On 16 January 2003, Kalpana Chawla finally started her new mission with 6 other space crew on the ill-fated Space Shuttle Columbia. মানে কল্পনা চাওলা তার নতুন মিশন শুরু করে 6জন স্পেস ক্রু, তার 6জন স্ক্রু নিয়ে, কলিগ নিয়ে, অন দ্য ইল-ফেটেড স্পেস। এটা কেন বলা হচ্ছে ইল-ফেটেড, কেন ইল-ফেটেড বলা হচ্ছে? ইল-ফেটেড আমরা বলি কাকে, আমরা সাধারণত সমাজে রয়েছে মানে কোনো একটা জিনিস কুলক্ষণীয়, মানে যেটা আসলে করলে বা যেটা আসলে দেখলে বা যেটা আসলে পাশে থাকলে আমাদের কি হয়, লাকের সমস্যা হয়, যদিও এটা হচ্ছে কুসংস্কার, তবে এটা বলে রাখে আর কি। তাই এটা এখানে একটা তোমার সেন্টেন্সে একটা গাম্ভীর্যতা বোঝানোর জন্য এখানে কি ইউজ করেছে, ইল-ফেটেড ইউজ করেছে। এই ইল-ফেটেড স্পেস শাটলটা আসলে মেন সমস্যা করে আর কি। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট। এখানে ওয়ান অফ থাকলে ওয়ান অফের পরে কী বসে, যে নাউনটা বসে সেটা কী হয়, আইএনজি হয়, এটা মাথায় রাখতে হবে। চাওলাস রেসপন্সিবিলিটি ইনক্লুডেড মাইক্রোগ্রাভিটি এক্সপেরিমেন্ট ফর হুইচ the crew conducted nearly 80 experiments studying earth and space science, as advanced technology development and astronaut health and safety. After a 16 days scientific mission in space, 16 দিনের স্পেস সায়েন্টিফিক স্পেস মিশনের পর অন 1 February 2003, 2003 সালের 1 ফেব্রুয়ারি, কলম্বিয়া disintegrated over Texas during its re-entry into the Earth's atmosphere. এখানে সবচেয়ে খারাপ সময় আসে। All the crew in Colombia including চাওলা died, মারা যায় only 16 minutes prior to their scheduled landing. ধরো এখানে একটা স্পেসক্রাফট এখন ল্যান্ড করবে, ঠিক আছে? এই স্পেসক্রাফটটা ল্যান্ড করার 60 মিনিট আগে ধরো এই আকাশের এই পর্যায়ে কলম্বিয়ার যে স্পেস শাটলটা ছিল সেটা ফেটে যায়, এবং এমনভাবে ফাটে যে ওখানে যে ক্রুরা ছিল ওদের শরীরের চামড়া মানে শরীরের অংশ পর্যন্ত পাওয়া যায়নি, মানে এমন একটা এটা পুরো ব্লাস্ট হয়ে গেছিলো আর কি।
এবং ইনভেস্টিগেশন শোজ দ্যাট, ইনভেস্টিগেট করার পর জানা যায় যে দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু দ্য ডিএমএস ইন ওয়ান অফ দ্য কলম্বিয়াস উইং। যে পাখা ছিল, পাখা বলতে মানে এগুলো পাখাতে সমস্যা হওয়ার কারণে মূলত এখানে যে অ্যাক্সিডেন্টটা তা হয়ে থাকে কজড বাই অ্যা পিস অফ ইনসুলেটিং ফোম ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক পিলিং অফ ডিউরিং দ্য লঞ্চ। এটা আসলে লঞ্চের সময় সমস্যা হয়েছিল, কিন্তু তারা আসলে নেগলেক্ট করেছিল বিষয়টা। ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি এন্ট্রি, যখন রি এন্ট্রি করছিল তখন বায়ুর যে চাপ রয়েছে সেই চাপটা আসলে নিতে হয় স্পেস শাটলকে। তো এই স্পেস শাটলকে যখন নিতে হচ্ছিল তখন সেখানে ইন্টেন্স হিট মানে অতিরিক্ত গরম হয়েছিল। যেমন আমাদের মোবাইলেও অনেক সময় যখন অতিরিক্ত চালাতে থাকি তখন কী হয়ে যায়, খুব গরম হয়ে যায় না? ওখানে যে ইন্টেন্স হিট বেরিয়েছিল, হট গ্যাসেস পেনিট্রেটেড দ্য interior of the wing, destroying the support structure and causing the rest of the shuttle to break down. এখানে একটা বিষয় মেথা থাকবে, ব্রেক ডাউন এটা হচ্ছে কি গ্রোভ ভার্ব, ব্রেক ডাউন এটা গ্রোভ ভার্ব, ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে হচ্ছে কি কোনো কিছু অচল হয়ে যাওয়া। যখন আমি বললাম আমার মোবাইলটা অচল হয়ে গেল, তাহলে এখানে আমরা কি ইউজ করবো, ব্রেক ডাউন ইউজ করবো। তাহলে আলহামদুলিল্লাহ আমরা কল্পনা চাওলাটা পড়লাম। এখানে হচ্ছে মানে কল্পনা চাওলা সই সালামতে স্পেসে গিয়েছিল, সেখানে কয়দিন থেকে ছিল, কয়দিন 16 দিন থেকে ছিল, কিন্তু যখন পৃথিবীতে ফিরে আসছে তখন এই দুর্ঘটনা হয়, এমন দুর্ঘটনা, নির্মম দুর্ঘটনা হয় যে আসলে তাদের বডিও পাওয়া যায়নি, এই আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা যখন বললাম এরপরে আরও কিছু ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডগুলো তোমরা দেখে নিবে। এখানে যাতে প্রতিটা ওয়ার্ড যাতে কোনো একটা ওয়ার্ড যাতে বাদ না খেতে, এখান থেকে দেখবে যে কী দিবে, যাও বলবে যে এই ওয়ার্ডটার সেন্টেন্স মেক করো, এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স মেক করে, এরকম যেমন এই ওয়ার্ডটা দিয়ে দিয়েছে এরকম আর কি। তাই এগুলো একটু পড়ে নিবে, ভালোভাবে পড়ে নিবে প্রতিটা ওয়ার্ডটা। আর এখানে তেমন সেরকম কিছু নেই, তবে এইখানে প্যারাগ্রাফ থাকে সাধারণত। এই যেমন একটা প্যারাগ্রাফ আছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট টেলিস্কোপ অ্যান্ড চাওলা। এই জিনিসটা করবে যাতে সামারিটাও একটু ক্লিয়ার হয় আর কি। আরগুলো তেমন কিছু করার দরকার নেই। তাহলে আমাদের আজকের এই ক্লাসটাতে আমাদের সম্পূর্ণ ইউনিট 1 শেষ। চেষ্টা করেছি মানে যতটুকু আমার সামর্থ্য, মানে যতটুকু আমার অ্যাবিলিটি রয়েছে অতটুকু দিয়ে তোমাকে এই বিষয়গুলো বোঝানোর, এখানে গ্রামাটিক্যাল টপিক মুস্ট টপিক সবগুলো দেখানোর। এখন তোমার দায়িত্ব হচ্ছে এগুলো ভালো করে পড়ে নেওয়া। আমরা নেক্সট ক্লাস করব ইউনিট 2 ড্রিমসের উপর ক্লাস করবো ইনশাল্লাহ। এরপরে আরও পথ চলতে থাকবে ইনশাল্লাহ এই প্লে লিস্টটা, তোমরা যদি সাপোর্ট করতে থাকবে আর কি। তাহলে ইনশাল্লাহ দেখা হবে। আর আমাদের একটা কোর্স চলছে, এটা তোমরা জানো, 25 ব্যাচের জন্য একটি কোর্স চলছে, এটা বিস্তারিত আমাদের পেজে রয়েছে। আচ্ছা, মানে এই মূলত এই 25 ব্যাচের জন্য যে কোর্সটা বের করছি এটা আসলে আমাদের এইচএসসি যে সেকেন্ড পেপার রয়েছে সেটার উপর, পাশাপাশি আমরা অ্যাডমিশনের ক্লাস নিব, প্রি অ্যাডমিশন পড়া পড়বো ইনশাল্লাহ। ওইটাতে এইচএসসির ইংরেজি টপিক এবং অ্যাডমিশনের কিছু টপিক শেষ হবে ইনশাল্লাহ। তোমরা যারা ইচ্ছুক এই কোর্সটা করতে, তোমরা আমাদের পেজে দেখতে পারো, ওখানে বিস্তারিত সব তথ্য রয়েছে, অথবা পেজে মেসেজ দিতে পারো, অথবা আমাকে নক দিতে পারো, আমি তোমাকে সবগুলো ডিটেল বলবো ইনশাল্লাহ। তাহলে দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।